ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম, মানে স্পিকার, প্রচারণার মাধ্যমে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। এখানে উত্থাপিত হয়েছে এবং আলোচনা হচ্ছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল তারা দেশের অত্যন্ত সম্মানীয় এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল। এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের শুরুর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, এটা আমার সামনে যারা বসে আছেন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা ওনারা জানেন কিনা আমি জানি না। ওনার উৎসাহে অনুমোদনেই এদেশে প্রথম ইসলামী ব্যাংক এখানে প্রতিষ্ঠিত। অনুমোদন বলতে অফিসিয়াল না, যে প্রসেসই করছেন উনি, বাট হি ওয়াজ দি ওয়ান অফ দি পায়োনিয়ার, যেটা এদেশে ইসলাম ব্যাংক গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং ইসলাম ব্যাংক একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, আপনি জানেন। এখানে আইডিবির ফান্ডিং ছিল, কুয়েত ফাইন্যান্স ব্যাংকের ফান্ডিং ছিল, আল রাজি, যেটা বিশাল কোম্পানি আল রাজি, সেখানে ফান্ডিং ছিল, এবং বাংলাদেশের কতিপয় ইসলামপ্রিয় মানুষের ফান্ডিং ছিল। ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে একটি যোগ্য এবং সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে। আজকেও ইসলাম ব্যাংকের যারা স্টাফ আছেন, চাকরি করছেন, এদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমন কোনো অবস্থান সেখানে ছিল না। ইট ওয়াজ ফুললি একটা নিরপেক্ষ স্পিরিচুয়াল স্পিরিট এবং সততার ভিত্তিতে ইফিসিয়েন্টলি এই ব্যাংক পরিচালিত হয়। এবং সেই কারণেই এশিয়াতে 11 বারের মতোই এই ব্যাংকটি প্রধান প্রাইভেট সেক্টরের প্রধান ব্যাংক হিসাবে আবির্ভূত হয়। এবং যেটা বলেছে, সবচেয়ে গণমুখী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। 3 কোটি গ্রাহক, আমার ধারণা জানি না এক্স্যাক্টলি, এই পরিমাণ গ্রাহক আর কোনো ব্যাংকে আছে বলে আমি মনে করি না। স্বৈরাচার যখন ক্ষমতায় আসলো, তারা এই ব্যাংকটাকে লুটপাট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এস আলমের মতো ব্যাংক লুটের বিশ্ব ডাকাত আনফর্চুনেটলি এই ব্যাংকের কর্ণধার হিসেবে তৎকালীন স্বৈরাচার শাসক তাকে সেখানে চলে যায়। আপনারা দেখেছেন যে রিপোর্টটা ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটিতে যে রিপোর্ট এখন ব্যাংকে আছে, ব্যাংকের কর্তারা জানেন যে 26টার মতো বিভিন্ন প্রতিষ্ঠান, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে এই ব্যাংক লোনটা নিয়ে যাওয়া হয়েছিল। এই ভুয়া কোম্পানিগুলির 26 জন যারা আছে, তাদের মধ্যে আপনার এস আলমের বাসার চাকর, তার চাকরানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল। এই অভ্যুত্থানের পরে আপনার আবার নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়। 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের পক্ষ থেকে আছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এছাড়া নিয়ে চলে গেছিল, সেগুলোকে ফেরত আনার জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা সেটা দেখি। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম একটি লোককে ইসলাম ব্যাংকের যেখানে সততাই অন্যতম প্রধান বিষয় ছিল, এফিসিয়েন্সি প্রধান ছিল, সেই সৎ ব্যাংকটির চেয়ারম্যান বানানো হয়েছে একজন পরীক্ষিত, প্রমাণিত
আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসালামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার এবং এই জন্যই ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিতরে এক বিরাট আতঙ্ক তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংকের যে টাকা, এ টাকাগুলো কাদের? এখানকার সব মানুষের এবং যারা ইসলামিক অর্থনীতিতে বিশ্বাস করে, এটা তাদের টাকা। সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। সেখানে আমি একজন গ্রাহক, আমি একজন ডিপোজিটর আছি সেখানে, এবং এখানে যে যারা আছে তারা, এবং ওই সাইডে অনেকেই আসেন নিশ্চয়ই, যারা ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করছেন এবং তারা কমফোর্টেবলি ব্যবসা করতে যাচ্ছেন। এখন একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি সরকার লক্ষ্য হওয়া উচিত যে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে অধিকতর সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত হয়, সেই জন্য চেষ্টা গ্রহণ করা। কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি, এবং অন্যায় করে অসৎ লোকদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা জানতে চাই যে বায়দুর রহমান সাহেবকে চেয়ারম্যান করার পরে এখন যে ওমর ফারুক যে তার এমডি ছিল, এই দুজনের নেতৃত্বে ব্যাংকটি আবার কিছুটা হলে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল। কোন কারণে আজকে চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, কোন কারণে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটাই জাতির কাছে পরিষ্কার থাকা উচিত। তো আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে ইসলামী ব্যাংক এর আগে যেভাবে ছিল মোহাম্মদুর রহমান এবং এমডি ফারুক, এদেরকে সেখানে রিহেবিলিট করে আগের পর্যায়ে রেখে তাদেরকে যে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, সেটাকে আবার উইথড্র করে ইসলামী ব্যাংকে স্বাভাবিকভাবে চলার জন্য সেই সুযোগ করে দেওয়া দরকার। আর যদি সেটা না হয় তাহলে গ্রাহকের টাকা গ্রাহকদের বিরুদ্ধে আন্দোলন করবে, আর গ্রাহক টাকা যদি না থাকে, যে মাননীয় উপনেতা, আচ্ছা আপনি 1 মিনিটে সাম আপ করুন। আমার সমস্যা হচ্ছে খুব সহজ। আমরা দেখছি যে ইসলামী ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগের বলেছিলেন যেটা কত অংশ শেয়ার, মানে শেয়ার হোল্ডার কত অংশের মালিক আছে না, 82% আসালামের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে, এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, স্টেট ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে, এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই জন্য অনুরোধ। ধন্যবাদ, ধন্যবাদ বিরোধী দলের উপনেতা। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে, ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না। মাননীয় স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন, বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। এটা 19 শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। তার আরো কয়েকটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শোনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ। তো এখন বটম আপ করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল। মাননীয় স্পিকার, ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে,
81%, 92% বোধহয় একটা গ্রুপের, তারা যেভাবে বললেন, আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, দয়া করে আপনারা না বললে খুশি হবে, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক, তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশেই বলেছেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। এখন কারা কত পার্সেন্ট শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন। সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মানে স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মানে স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে, এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মানে স্পিকার, এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার, মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্টের 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। তবে একজন নারী ভোটারের কথা তো বললাম, ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি মাননীয় স্পিকার, আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মাননীয় স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে মাননীয় স্পিকার
আমরা বোধহয় খুব বেশি এগুতে পারবো না। ব্যাংক কোম্পানির পরিচালক সেকশন 46 ইত্যাদির অপসারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, চেয়ারম্যান থেকে বোর্ড অফ ডাইরেক্টরস সবার। তারপরে আপনার 49-এ বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47-এ পরিচালনা পরিষদ বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে কোলাবে না, সেই জন্য বলবো না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের ইখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করেন, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে তারপর আপনারা এই আলোচনায় আসেন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে, ব্যাংকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করিয়েছে, সেগুলোরও তদন্ত হবে মাননীয় স্পিকার। রেকর্ড আছে, এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আরডিএস প্রকল্প থেকে, এলসির এগেনস্টে লোন দেয়া থেকে, এই যে গ্রুপের কথা বললাম, নামও তো মনে নয়, লান্তাপুর না কি যেন, লান্তাবুর, এরা, এগুলো তদন্ত হবে। এই তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। শুধু তাই না, 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50%, আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13,000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা-3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওখানে চলে আসতে পারে। এই তদন্ত হোক। যেহেতু দাবি করা হয়েছে যে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচার করার যে অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিষয়ে সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলোও তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্ব এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এখন সেই জন্যই বলছিলাম, কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। মাননীয় স্পিকার, শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে তার প্রত্যুত্তরে বলা হয়েছে এই অফিসারের
এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। এখনো পর্যন্ত তো সে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে তার বেনিফিটটা পাবে, যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিকভাবে বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। তারা যেগুলো বলছে তারা যদি ক্লিন হ্যান্ডে থাকে তাহলে তারাও তদন্তের ফেস করুক। মাননীয় স্পিকার, যাদেরকে আজকে ব্যাংক কর্মচারীদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কলম বিরতির নামে জবরদস্তিমূলক ব্যাংকে যেয়ে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কাছে তো ভিডিও আছে। আমরা যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি, আমাদের কাছে সমস্ত কিছু রাখতে হয়। এই সমস্ত তদন্ত ভিডিও সহ অডিও সহ সব কিছু আছে। মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় বক্তৃতা দিয়ে বলেছেন তার বুকের উপর দিয়ে যাবে, যদি টিয়ার গ্যাসগুলি করতে হয় আমার উপর দিয়ে যাওয়া, আমি গ্রাহকের সেবা নিশ্চিত করব। গ্যারান্টেড মাননীয় বিরোধী দলীয় নেতা, গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। আজকে ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামায়াত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি মাননীয় স্পিকার। তবে এখানে একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনে ক্ষমতা দেওয়া আছে, সেই জন্য সেভাবে যায়। মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট। আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামায় দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে। বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত 4 জন কথা বলেছেন, বা 5 জন আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন। 10,000 কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি ভালোই বলছেন, কিছুটা অস্পষ্টতা আমার কাছে মনে হয় যে তিনি বলতে কাকে আপনি মিন করছেন, আর যেই আমলে এভাবে
নিয়োগে বৈষম্য করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ আমি দেওয়া দুইটাই হয়েছে, clear করছি। সেটা কি ফ্যাসিস্ট আমলে নাকি fascist আমলে। ইন্টারিম সরকারের আমলে? এটা fascist ক্লিয়ার আমলে। করে বললে সবাই উপকৃত হবে। জি জি, এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটাও খুলে দিতেন। এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে, ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে। ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক। আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে।
আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না, আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দুঃখের বিষয় নয়। আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাতে ইসলামের মানুষরাই, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত অনেক লোক আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক। এই ব্যাংক একক কারো না। ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক এরাই শুধু সুবিধা নেবে বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে বাকিরা পারবে না, এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়ট বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া হচ্ছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডেপুটি গভর্নর, তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে তাকে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। সরকার অবশ্যই সবকিছু চালাবেন, ক্রেডিট হলেও সরকারের, ডিসক্রেডিট হলেও সরকারের, কিন্তু জনগণের পারসেপশনটা কি এই ব্যাংক নিয়ে, এটা অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে আমি মনে করি। সরকার বিবেচনায় নিলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। যারা রিমিটার, তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠায় পরিবারের জন্য, দেশবাসীর জন্য, তাদের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। আমি হজের সফরে মাত্র 11 দিনের জন্য গিয়েছিলাম। সেখানে এই ব্যাপারে অনেকের উদ্বেগ, সরাসরি প্রশ্ন শোনার সুযোগ পেয়েছি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, আমাদের মাত্র 2টা সোর্স, একটা রেমিটেন্স আর একটা হচ্ছে আরএমজি। আরএমজিও এখন বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অতিক্রম করছে। রেমিটেন্সও যদি বিপদে পড়ে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা গিয়ে কোথায় দাঁড়াবে মাননীয় স্পিকার? এই সবগুলোই তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা অনুরোধ করব, জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া হবে। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। সন্তান তার মায়ের কুলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল। আমরা একটু অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন। থেমে গিয়েছিল।
এখন কি বলবো মানুষকে? এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। কোনো পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার, এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। আমরা আমাদের দেশটাকে সামনে এক দেশ যাচ্ছে, এটাই দেখতে চাই। বিরোধী দলীয় নেতৃবৃন্দ অনেকগুলো বক্তব্য রেখেছেন আজকে এখানে। আমার প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বিরোধী দলীয় নেতা চ্যালেঞ্জ করেছেন যে ইসলামিক ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামের কোনো রকমের এর সাথে জড়িত না। উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয়নি, কেউ নিজের নামে টাকা নেয়নি। কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক কোত্থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে। আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে। এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নাই, কিন্তু তারাও কোটি কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করেছে। মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে, এবং এটা কিন্তু পাবলিক নলেজ যে সবার কাছে এত টাকা কিভাবে খরচ করতে পারে। তো এটা একটা বিষয় আছে, এটা আমাদের বোঝা দরকার। এটা অনেক কারণে, শুধু ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার কারণ না, আরেকটা কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা বাধাগ্রস্ত করবে। এই ধরনের অর্থ আপনি আনআর্নড ইনকাম, যারা ইনকাম আর্ন করে না, এই টাকা যখন পলিটিক্সে আসে সেটা রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। মাননীয় স্পিকার, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পিটিশন যেটা দিয়েছে, এখানে বলা হচ্ছে চেয়ারম্যানের কথা বলা হয়েছে পার্টিকুলারলি। তো চেয়ারম্যান সম্বন্ধে আমরা বিরোধী দলের মন্তব্য শুনেছি, চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে ওনারা বলেছেন, এটা ওনাদের মন্তব্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে, ওনারা তদন্ত সবকিছু করে এখানে ওনাদের এখানে তদন্তে কিছুই পাওয়া যায় না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে একজন চেয়ারম্যানের কারণে, একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটার কোনো নজির নাই। মাননীয় স্পিকার, কোনো নজির নেই দুনিয়া। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না, গ্রাহক ধার ধারে, তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা, এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2000-3000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের
ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে। তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি না আমরা যে কথাগুলো বলি আর্থিক শৃঙ্খলার কথা, আমরা যখন বলি ম্যাক্রো স্টেবিলিটির কথা, আমরা যখন বিনিয়োগের কথা বলি, আমরা কিন্তু কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করি। আপনি বিএনপির বিগত দিনের সরকারগুলোর ইতিহাস যদি আপনি দেখবেন, আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন নাই, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় বিএনপির সময় সবচেয়ে সচল ছিল। সেই জায়গা থেকে তো আমরা সরে দাঁড়াই নাই, আমরা বলুন তো আরো ভালোর দিকে যাচ্ছে। এখন বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার ওনাদের পিটিশনে একটা জায়গা আমি আসছি, যে ওনারা বলছেন ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পথে অগ্রসর হচ্ছিল। 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় দখলদারি ইত্যাদি ইত্যাদি, এটার একটা হিসাব আমি মাননীয় স্পিকার দিচ্ছি। ব্যাংকটির ব্যবস্থাপনার স্বার্থে যে 2 বছরের ওনারা প্রফিটের কথা বলছেন, ওই 2 বছরের ব্যাংকের যে প্রভিশন, প্রায় 70,000 কোটি টাকার মতো প্রভিশন ওনারা ওই বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে, তার পরের বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ এটা আসলে ওই প্রভিশন যদি আপনি দেখান যে এনপিএল নন পারফরমেন্স লোনে, এটা বিশাল ক্ষতির অবস্থানে ছিল। সুতরাং দিস ইজ উইন্ডো ড্রেসিং, এটা প্রফিট না মাননীয় স্পিকার, দিস ইজ উইন্ডো ড্রেসিং। একজন বক্তা এখানে বলেছেন ইসলামিক ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক নয়, এটা একটা ইকোসিস্টেম। সঠিকভাবে বলেছেন, ইট ইজ অ্যান ইকোসিস্টেম। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
যেটা আমি একটু আগেই বলছিলাম, ওইটা আবার রিপিট করি। ২,94,০০০ কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর ৫১%। ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকটির ৬৯,০০০ কোটি টাকা প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে, যেটা একটু আগে বলেছিলেন। আর একটু স্পেসিফিক্যালি বলছি, আমি ৭০,০০০ কোটি টাকার মতো প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে ইসলামিক ব্যাংক। পরবর্তীতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৮৪,০০০ কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে। সুতরাং ২০২৬ প্রথম প্রান্তিকে ব্যাংকটি প্রায় ২৬৮ কোটি টাকা নিট লোকসান করেছে, প্রফিট করেনি, লোকসান করেছে। সো এইটা কথা হচ্ছে, আপনারা বলছেন এই ব্যাংকের এই ব্যাংকটির যে সফলতার কথা বলেছেন, সেটাও আমি বুঝলাম। আপনি উইথড্রয়ালের ব্যাপারটা আমি আবারও বলি, যে যখন স্বৈরশাসকের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় ইসলামিক ব্যাংক যখন টেক ওভার হয়, স্বৈরশাসকের লোকজন যখন টেক ওভার করেছে বলে আপনারা বলছেন, তখন কি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা প্রত্যাহার করেছিল? করে নাই। এই জন্য আমি বলছি, একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ ডিপোজিটারদের সাথে, ডিপোজিটার ব্যাংকের গ্রাহকের সাথে ব্যাংকের চেয়ারম্যানকে, এটা তাদের কোনো সম্পর্কিত কোনো ব্যাপার নয়। মাননীয় স্পিকার, আপনারা শেয়ার বৈধ মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছেন, ভালো কথা। আসলে পুরো প্রসেসটা তো তাই। আমি আপনারা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, ফুল এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটাই তো উদ্দেশ্য। সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে, যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের সুবিধা হবে, শেয়ার হোল্ডারের সুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে। সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবং এর মাধ্যমে এটা একটা আইনও তো আছে, সময়সীমাও নির্ধারিত আছে, কতদিনের মধ্যে এটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে। তা আপনারা একটু অপেক্ষা করুন না, দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটা হাতে নিয়েছে সেটা তারা সফলভাবে করতে পারে কিনা। আমরা তো দেখেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। এটা কোনো ইসলামী ব্যাংকের মধ্যে সীমিত নয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন মারা গেল, তোমরা গেলে কোথায়, মাহমুদপুরে রামিসা। মাননীয় স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে মবক্রেসির যে একটা টেন্ডেন্সি, আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখতেছি। রামিসা যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ল মিনিস্টার গেলেন। ওখানে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? টোটাল মবক্রেসি, উচ্ছৃঙ্খলতা। এবং যেখানেই কোনো কিছু ঘটছে সেখানেই মবক্রেসি, সেখানেই উচ্ছৃঙ্খলতা। একটা রাজনৈতিক অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে। মাননীয় স্পিকার, সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি কেন এই কথাটা বলছি, যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না। এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকে যিনি দায়িত্ব নিয়েছেন, একজন বলেছেন উনি ঋণ খেলাপি না, গভর্নর সাহেব ঋণগ্রস্ত। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি,
এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে, হ্যাঁ? ঋণ নাই, হ্যাঁ? ও তো তাইলে 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 ব্যাংক করেছেন কি জন্য? তাইলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? আসলে তো ব্যাংক, আমি তো বলছি মাননীয় মন্ত্রী, আমার মনে হয় আর 5 মিনিটে আপনি সাম আপ করতে পারবেন। অ্যানাদার 5 মিনিটস। থ্যাংক ইউ। একজন ভদ্রলোক, একটা গভর্নর বাংলাদেশে খুব ভালো কাজ করছে। আমাদের ফিডব্যাক হচ্ছে প্রাইভেট সেক্টর বলেন, সর্বস্তরের মানুষ একটা গভর্নরকে বলছে, অনেকদিন পর একজন গভর্নর আসছে যে ডিসিশন দিতে পারছে, সঠিক ডিসিশন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল। আপনারা একটা ঋণগ্রস্ত বলে তাকে আন্ডারমাইন করতেছেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের চিন্তার প্রতিফলন। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। আপনারা চেয়ারম্যানের কারণে আপনারা টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছেন। তাদের এখানে একটা যোগসূত্র আছে, যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করছি এই কথাটা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এটা বারবার আমাদের সরকার বারবার প্রমাণ করেছে এটা। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে কত, ফিনান্সিয়াল সেক্টর যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি। এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আপনারাই তো বলেছেন শহীদ যে এটা বিল করেছে, তাহলে তো আরো বেশি নিশ্চিত থাকবে, চিন্তার কোনো কারণ নাই। এমন কোনো কাজ করবেন না, মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, একটা বিশাল সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, এটাকে একটু সময় দেন। যে কোনো কারণে, যে কোনোভাবে আপনারা একটা অস্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের কাছে যদি মনে হয় আপনারা এই কাজটা করছেন, এটা আপনাদের রাজনীতির জন্য ভালো হবে না। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই যে ব্যাংকের বাইরে যারা আছে, ব্যাংকের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আইনের চোখে তারা কিন্তু দোষী। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা কিন্তু অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছি। এই যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু খুবই ধৈর্যের সাথে দেশ পরিচালনা করছে। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ, যা বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে, সেটা আপনাদের বাদ দিয়ে তো না, আপনাদেরকে নিয়েই তো আমরা করতে চাই। কারণ আপনারা তো নির্বাচিত হয়ে এসছেন, আমরা না হয় বেশি এসছি, আপনারা কম আসছেন, কিন্তু আপনারা তো নির্বাচিত। আমার অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি জায়গায় এই ধরনের ছোটখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে আপনারা খুব বেশি লাভবান হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর আলোচনা এখানেই সমাপ্ত হলো। Not on this, I will not allow anything on this. এর বাইরে যদি পয়েন্ট অফ অর্ডারের সীমাবদ্ধতা আছে,
আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। আপনি কোন বিষয়ের উপর, আচ্ছা মাইক দেন, কোন বিষয়ের উপর বলতে চান? যে আমার প্রস্তাব হচ্ছে যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। তা আমার প্রস্তাব হচ্ছে আপনি একটা পার্লামেন্টারি তদন্ত কমিটি করে দেন, আর এখান থেকে এই তদন্ত কমিটি এই বিষয়টাকে সুচারুভাবে দেখবে। বাংলাদেশ ইসলাম ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে যে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট আমরা টোটালি ডিফারেন্ট এটা মনে করি। কারণ কোনো চেয়ারম্যান কি হয়, আপনি প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবে থাকে এটা হয়, কিন্তু এর আগের চেয়ারম্যানই তো সব লুট করে ফেলেছে। সমস্যা এখানে। মাননীয় বিরোধী দলের উপনেতা, এই সংসদে কোনো ঢালাও বক্তৃতা রাখার কোনো সুযোগ নাই। ওখানে আমি ঘোষণা করেছি যে স্বাভাবিকভাবেই বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট, এটার উপরে আর কোনো আলোচনা। যে পয়েন্ট অফ অর্ডার আপনি তুলেছেন, এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার। সংসদ মাননীয় সদস্যবৃন্দ,